হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা গণিতের নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজও আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ আলোচনা করব। আজ আমরা যেটা করব সেটা হলো সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। সদৃশ ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। অবশ্যই এটা একটা বিকল্প প্রমাণ, পরীক্ষার সময় উল্লেখ করে দিলে আমাদের সেই পদ্ধতিতেই করতে হবে। তো সদৃশকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা ক্লাস 7-এ পর্যাপ্ত প্র্যাকটিস করেছি মনে হয়। ক্লাস 7-এ সদৃশকোণী ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা ছিল। তো আজ আমি সরাসরি অঙ্কে চলে যাব এবং প্রয়োজনীয় কিছু ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমাদের বইয়ে 143 পৃষ্ঠায় রয়েছে এই উপপাদ্যটা। আমি চিত্রটা এঁকে দিচ্ছি। আমি ABC একটা ত্রিভুজ এঁকেছি, যে ত্রিভুজটা সমকোণ। অবশ্যই সি কোণটা সমকোণ, এটা সমকোণের চিহ্ন বলা হয়। ABC একটি ত্রিভুজ যার সি কোণটা সমকোণ। যদি সি কোণটা সমকোণ হয় তাহলে অতিভুজ হলো আমার AB। আমি ধরে নিয়েছি যে AB সমান সমান ছোট হাতের সি, আমি ধরে নিয়েছি এখানে AB সমান সমান ছোট হাতের সি ধরেছি, AC সমান সমান বি ধরেছি, BC সমান সমান এ ধরেছি। তাহলে ABC সমকোণের ত্রিভুজের যদি সি কোণটা সমকোণ হয় তাহলে ABটা অবশ্যই অতিভুজ হয়। সেক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে কি? আমাকে প্রমাণ করতে হবে যে AB স্কোয়ার ইকুয়াল টু, প্রমাণ করতে হবে AB স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। অর্থাৎ ABটাকে আমি ধরেছি হলো সি, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে হবে। তো এই প্রমাণ করার জন্য আমি কিছু অঙ্কন করেছি। আমি এই সি বিন্দু থেকে এ বি বাহুর উপর একটা লম্ব এঁকেছি যার নাম দিয়েছি সিএইচ। সি বিন্দু থেকে এ বি এর উপরে সিএইচ লম্ব এঁকেছি, সিএইচ লম্ব এঁকেছি। সিএইচ লম্ব আঁকাতে এই এইচ বিন্দুটা এ বিকে দুইটি খণ্ডে বিভক্ত করে দিল। এইচ বিন্দুটা এ বিকে দুইটি খণ্ডে বিভক্ত করে দিল। একটা হলো এ এইচ আর একটা হলো বি এইচ। আমি ধরে নিলাম এইচ সমান সমান ডি এবং বিএইচ সমান সমান টি। এগুলো আমি জাস্ট ধরে নিলাম আমার হিসাবের সুবিধার জন্য। তো বিশেষ নির্বাচন গেল। বিশেষ নির্বাচন কী বললাম? বিশেষ নির্বাচনে যে মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণটা সমকোণ। যদি এ বি সমান সমান সি হয়, এসি সমান সমান বি হয়, বিসি সমান সমান এ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অঙ্কনে যে কী লিখবো? অঙ্কনে লিখবো সি বিন্দু থেকে এ বি এর উপরে সিএইচ লম্ব আঁকি এবং এইচ সমান সমান ধরলাম ডি এবং বি এইচ সমান সমান ধরলাম ই। ওকে, তো প্রমাণে যাচ্ছি। দেখো এখানে মোট কয়টি সমকোণী ত্রিভুজ হলো তোমরা কেটে হিসাব করে বলতে পারবে? এখানে মোট 3টা সমকোণী ত্রিভুজ হয়েছে। কয়টি সমকোণী ত্রিভুজ হয়েছে? 3টা সমকোণী ত্রিভুজ হয়েছে। এক, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেটা মেইন ত্রিভুজ ছিল আমার। 2, এ সি এইচ একটা ত্রিভুজ হলো সমকোণী। আর 3 নম্বর বি সি এইচ একটা সমকোণী ত্রিভুজ। এই 3টে সমকোণী ত্রিভুজের আমরা সাহায্য নেব, নিয়ে আমার প্রমাণটা কমপ্লিট করব। শুরুতে আমি যেটা নেব, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসি এইচে আমরা খেয়াল করে দেখব প্রত্যেকবার
বড় ত্রিভুজটা মেইন ত্রিভুজটা নিব, এবিসি ত্রিভুজটা নিব। এবিসি ত্রিভুজের সাথে একবার নিব বিসিএইচ ত্রিভুজ, আরেকবার নিব এসিএইচ ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজ আর বিসিএইচ ত্রিভুজে এই দুটো ত্রিভুজকে সদৃশ দেখাতে হবে। তো সদৃশ দেখানোর জন্য ক্লাস 7-এ আমরা যেটা করেছিলাম, দুটা ত্রিভুজকে সদৃশ দেখানোর জন্য 4টা শর্ত ছিল। দুটা ত্রিভুজকে সদৃশ দেখানোর জন্য 4টা শর্ত ছিল। প্রথম শর্ত ছিল হচ্ছে বাহু বাহু বাহু। দ্বিতীয় শর্ত ছিল কোণ কোণ। তৃতীয় শর্ত ছিল বাহু কোণ বাহু। এবং চতুর্থ শর্ত ছিল সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু। এবং এখানে আরও মেইন দুটো কথা বলা ছিল, সেটা হচ্ছে দুইটা ত্রিভুজ তখনই সদৃশ হবে যখন ওই 4টা শর্তের যে কোনো একটা আমি ফিল আপ করতে পারবো। আবার যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয় তাহলে বলা ছিল যে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এবং অনুরূপ কোণগুলো সমান হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এবং অনুরূপ কোণগুলো সমান হবে। তো আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে এমন কোনো কন্ডিশন নিয়ে আসবো যার কারণে আমি দুইটা ত্রিভুজকে সদৃশ বলতে পারবো। এটা সেই সদৃশতার মেইন একটা পয়েন্ট। সদৃশ দেখানোর জন্য অবশ্য ওই 4টা শর্তের যে কোনো একটা শর্ত তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। তো খেয়াল করে দেখি কন্ডিশন অ্যাপ্লাই কোন ধরনের কন্ডিশনে যে ওই শর্ত দেওয়া যায়। এবিসি ত্রিভুজের মধ্যে এসিবি কোণটা আর এসিবি কোণটা আর বিএইচসি কোণটা, এসিবি কোণটা সমকোণ আর বিএইচসি কোণটাও কিন্তু সমকোণ। তাহলে এটাকে আমি কি বলতে পারি যে প্রত্যেকে সমকোণ। এবিসি ত্রিভুজের এই যে কোণটা আবার সিবিএইচ ত্রিভুজের এই কোণটা, তাহলে এই কোণটাকে আমি সাধারণ কোণ বলতে পারি। এই কোণটা দুইটা ত্রিভুজের মধ্যে রয়েছে, তাই এটাকে আমি বলতে পারি সাধারণ কোণ। তাহলে দেখো আমি একটাকে বলছিলাম 4টা শর্তের মধ্যে একটা ছিল কোণ কোণ, একটা ছিল কোণ কোণ। তাহলে দুইটা ত্রিভুজে দেখো একটা কোণ এই কোণের সমান, এই কোণটা এই কোণের সমান, তাহলে আমি কিন্তু এখন বলতে পারবো যে এই ত্রিভুজ দুইটা সদৃশ হয়ে গেছে। অর্থাৎ দুইটা ত্রিভুজে যদি কমপক্ষে 2টা কোণ তুমি সমান দেখাতে পারো তাহলে ওই দুটো ত্রিভুজকে সদৃশ বলা যায়। যেহেতু আমার এই দুটো ত্রিভুজের 2টা কোণ আমি সমান দেখিয়েছি লজিক সহ, তাহলে অবশ্যই এই 2টা ত্রিভুজ অলরেডি সদৃশ হয়ে গেছে। কিন্তু আমার হিসাবের প্রয়োজনে, হিসাবের সুবিধার জন্য আমি আরও একটা কোণ লিখব, অর্থাৎ বাকি যে কোণটি আছে সেই কোণটি আমি লিখব আমার হিসাবের সুবিধার জন্য। এই কোণটি তোমাদের বইতে লেখা নেই, যদি তোমরা চাও কোণটি তোমরা বইতে লিখে নিতে পারো। বাকি যে কোণটি আছে সেই কোণটিকে আমি অবশিষ্ট কোণ নাম দিয়ে লিখে দিলাম। অবশিষ্ট কোণ বিএসি কোণ ইকুয়াল টু অবশিষ্ট কোণ বিসিএইচ কোণ। অতএব ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ বিসিএইচ সদৃশ। আমি বলছিলাম একটু আগেই যে দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে অবশ্যই ওই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান অবশ্যই হবে। যেহেতু আমি দেখাতে পেরেছি দুইটা ত্রিভুজ সদৃশ, তাহলে এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি এই অনুরূপ বাহুগুলো কীভাবে নেব? শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্টকাট সিস্টেম। এখানে কোণটা আছে এসিবি কোণ এবং এখানে কোণটা আছে বিএইচসি কোণ। আমি সবসময় এইটার অনুপাত আমি এইখান থেকে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই এসিবি কোণ থেকে যদি আমি এই সিটাকে বাদ দিই তাহলে আমি এবি বাহু ধরতে পারি। অর্থাৎ এই কোণের বিপরীত বাহু আমি পেলাম এবি। এসিবি কোণের বিপরীত বাহু পাচ্ছি এবি, আর বিএইচসি কোণের বিপরীত বাহু পাচ্ছি আমি বিসি।
এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু হবে পরস্পর অনুরূপ বাহু। এই কোণের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু হবে অনুরূপ, আর এই কোণের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু হবে অনুরূপ। এই অনুরূপ নিতে ভুল করলে কিন্তু অঙ্কটা হবে না, সেক্ষেত্রে মার্কস কিন্তু 0 এসে যাবে। তাই এই অনুরূপ বাহুগুলো নিতে কিন্তু ভুল করলে হবে না, খুবই ভালোভাবে খেয়াল করবে। তুমি যে দুইটা কোণ সমান দেখাতে পেরেছো ওই দুইটা কোণের বিপরীত বাহুগুলো পরস্পর অনুরূপ হবে সবসময়। তাহলে এখান থেকে এসি বি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি এখান থেকে নেব এবি, এখান থেকে নেব বিসি। এখান থেকে দেখো এই সিটা বাদ দিলে যেটা থাকে তুমি সেটা নিতে পারো, এটা একটা শর্টকাট টেকনিক বলতে পারো। এইচটাকে বাদ দিলে থাকে বিসি, নিলাম সেই বিসি ইকুয়াল টু, এখান থেকে বিটাকে বাদ দিলে থাকছে আমার এসি, এখান থেকে বিটাকে বাদ দিলে থাকছে সিএইচ, এখান থেকে এটাকে বাদ দিলে থাকছে বিসি, আর এখান থেকে এইখান থেকে সিটাকে বাদ দিলে থাকছে এই হলো অনুরূপ বাহু নিলাম। অনুরূপ বাহুগুলোর অনুপাত মানে ভাগ সমান, অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। বলা ছিল যদি দুটা ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে। তাই অনুরূপ বাহুর অনুপাত মানে ভাগ অনুপাত এই সমান দেখাতে পেরেছি। ক্লিয়ার? তাহলে কীভাবে নিলাম যে এই যে কোণগুলো সমান দেখাতে পেরেছি সেই কোণের বিপরীত বাহুগুলো পরস্পরের অনুরূপ বাহু। সেক্ষেত্রে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। এখানে দেখো এই সাইডে বাম সাইডে সবগুলো দেখো একই ত্রিভুজের কোণ আছে এবং ডাইট সাইডে সবগুলো একই ত্রিভুজের কোণ আছে। এখানে যেন তোমরা ভুল করেও এই সাইডে দুটা ত্রিভুজের কোণগুলো মিক্সার করে দিও না, তাহলে কিন্তু ভুলার সম্ভাবনা থাকবে। আবার খেয়াল করে দেখবে এইখানে উপরে দেখো সবগুলো একই ত্রিভুজের বাহু আছে এবং নিচেও দেখো সবগুলো একই ত্রিভুজের বাহু আছে। কখনো মিক্সার কিন্তু এখানে হবে না, এখানে মিক্সার হলেই কিন্তু অঙ্কটা ভুল। উপরে দেখো সবগুলো একই ত্রিভুজের বাহু, যে কোনো একটা ত্রিভুজের বাহু থাকলেই হচ্ছে, আর অপর ত্রিভুজের 3টে বাহু অবশ্যই নিচে আছে। আমার যেটা দরকার ছিল দেখো আমি এসি বা সিএইচ কিন্তু আমি ধরে নিইনি, এটা কিন্তু আমার ধরা ছিল না। আমি যে বাহুগুলো ধরে নিয়েছিলাম তার মধ্যে সিএইচটা কিন্তু ছিল না, এই কারণে আমি এটাকে কাউন্ট করব না। অর্থাৎ এটা ব্যতীত আমি বাকিগুলো নিয়ে কাজটা করবো। এই এখানে এবি সমান সমান আমার দেওয়া ছিল কত, এবি সমান সমান দেওয়া ছিল সি, বিসি সমান দেওয়া ছিল এ, বিসি সমান দেওয়া ছিল এ, আর বিএস সমান দেওয়া ছিল আমার ই। এখান থেকে আমি আলাদা গুণ করলাম, আলাদা গুণ করে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এই হলো আমাদের ধাপ 1-এর কাজ। দেখো এবিসি ত্রিভুজ আর এসিএইচ ত্রিভুজ নিলাম। আবার এই এবিসি ত্রিভুজের এসিবি কোণটা আর এসিএইচ ত্রিভুজের এইচসি কোণটা দেখো এক সমকোণ। এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, তাই এটাকে আমি নিলাম প্রত্যেকে সমকোণ। আবার এবিসি ত্রিভুজের জন্য আমার বিএসসি কোণটা আর এসিএইচ ত্রিভুজের জন্য সিএইচ কোণটা, অর্থাৎ এই কোণটা দেখো দুটো ত্রিভুজের জন্যই আছে, তাই ওই কোণটাকে আমি সাধারণ কোণ বলতে পারি। একইভাবে অবশিষ্ট যে কোণটা রয়েছে সেটাকে আমি কোন কী নাম দিতে পারি, অবশিষ্ট কোণটা বলতে পারি আমরা এবিসি কোণ ইকুয়াল টু অবশিষ্ট এসি।
শিক্ষার্থীরা, আমি একটু আগেও বলেছিলাম, আবারও বলছি, এই অবশিষ্ট কোণটা কিন্তু না লিখলেও কোনো সমস্যা নাই, হিসাবের সুবিধার জন্য এটা আমি লিখে দিচ্ছি। এবং 2 নম্বর ধাপের এই অংশটুকু কিন্তু তোমাদের বইতে দেওয়া নাই, তাই তোমরা চাইলে একটু এখানে লিখে নিতে পারো। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিআই সদৃশ। যদি সদৃশ হয়, একটু আগে যেটা বলছিলাম, তাহলে এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত কেমন হবে? সমান হবে। আমরা বাহুর অনুপাত নেওয়ার সিস্টেম দেখেছিলাম এবি বাই এসি, এখান থেকে নিয়েছি বিসি বাই সিএইচ, এখান থেকে নিলাম এসি বাই, এখান থেকে আমার যে মানগুলো দরকার হবে আমি সেটা নেব। যেহেতু সিএইচটা আমি মান জানি না, এটা বাদ দিলাম আমি। এখান থেকে নিলাম এবি বাই এসি, এসি বাই এবির মান দেওয়া আছে সি, এসির মান দেওয়া আছে বি, এসি দেওয়া আছে বি, আর এইচ দেওয়া আছে ডি। এখানটা আমি যদি কোণাগুণে গুণ করি তাহলে পেলাম আমি এই গেল ধাপ 2। এখন ধাপ 3-এ যেটা আমি করব, ধাপ 3-এ করব ধাপ 1 আর ধাপ 2-এর যোগ করব, অর্থাৎ সমীকরণ 1 আর সমীকরণ 2 আমি এখন যোগ করব। শিক্ষার্থীরা, আমার চিত্রটায় যেটা ছিল সেখানে ই আর বি যোগ করলে, ই আর বি যোগ করলে আমরা পেতাম হচ্ছে সি। সেখান থেকে আমি লিখলাম সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইখান থেকে এইটুক যোগ এইখান থেকে এইটুক, এই ডি যোগ ই করলে পুরো অংশটুকু পাওয়া যায়, সেটা হলো সি এর সমান। দেন আমি এখান থেকে এটা বলতে পারি ই যোগ ডি ইকুয়াল টু সি। সি গুণ সি মানে সি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই হলো সদৃশ কোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। সদৃশ কোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। এখন যেটা করব সেটা হলো 144 পৃষ্ঠায় পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এটা হলো সাধারণ নির্বাচন যেটা প্রশ্ন, যেটা সেটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণটি হবে সমকোণ। অর্থাৎ শেষে যে তুমি দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি বললে, সেই দুইটা বাহু দ্বারা যে কোণটা হবে, অর্থাৎ সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণটা হবে, সেই অন্তর্ভুক্ত কোণটি এক সমকোণ, এটা আমাকে দেখাতে হবে। অর্থাৎ মনে করলাম এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান হয়ে থাকে, তাহলে অপর যে দুইটা বাহুর কথা বলা হচ্ছে, সেই দুইটা বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণটি হবে এক সমকোণ, এটা আমাকে দেখাতে হবে। অর্থাৎ আমার এখানে দেওয়া আছে এ বি স্কয়ার ইকুয়াল টু
বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা দেওয়া আছে এত হলে সি কোণ সমকোণ, এটা আমাকে দেখাতে হবে। এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারটা দেওয়া আছে, আর দেখাতে হবে আমার সি কোণ ইকুয়াল টু সমকোণ। আমি একটু অঙ্কন করে নিচ্ছি, নেব। আমি একটা ত্রিভুজ আঁকবো, একটা সমকোণ ত্রিভুজ আঁকবো আমি। একটা সমকোণ ত্রিভুজ আমি আঁকবো যার এই বাহুটা এই বাহুর সমান হবে, আর এই বাহুটা হবে এই বাহুর সমান। অর্থাৎ আমাকে যেটা অঙ্কন বলা হচ্ছে, আমি এখানে এমন একটা ত্রিভুজ আঁকবো আমি যেখানে এসি ইকুয়াল টু বিএফ হয় আর বিসি ইকুয়াল টু বিএফ যেন হয়ে থাকে। এইটা আমি অঙ্কন করে নিলাম। এখন প্রমাণে যেটা আমি যাব, দেখো যেহেতু ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন অনুযায়ী, তাহলে ওইখানে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। সমকোণী ত্রিভুজ যেহেতু এই কোণটা সমকোণ ত্রিভুজ এইটা, তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আসে ডিই স্কোয়ার ইকুয়াল টু ডিএফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে কি প্রয়োগ করলাম? এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলাম, যেহেতু আমার এই কোণটা সমকোণ ছিল। অঙ্কন অনুযায়ী ডিএফটা কার সমান ছিল? এসি এর সমান ছিল, আর ইএফটা ছিল বিসি এর সমান। এটা হচ্ছে অঙ্কন অনুযায়ী, অঙ্কন অনুসারে। আবার শুরুতে আমার দেওয়া ছিল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার দেওয়া ছিল। এটা আমার দেওয়া ছিল, এটা আসলে প্রদত্ত, এটা দেওয়া ছিল। তুমি খেয়াল করে দেখো, ডিই স্কোয়ার ইকুয়াল টু পেলাম এবি স্কোয়ার, এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে আমি পাচ্ছি ডিই ইকুয়াল টু এফ। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এই দুটো ত্রিভুজের মধ্যে অঙ্কন অনুযায়ী এসি আর ডিএফ সমান, অঙ্কন অনুযায়ী এসি আর ডিএফ সমান, অঙ্কন অনুযায়ী বিসি ইকুয়াল টু ইএফ, এবং এইমাত্র আমি দেখাতে পারলাম এবি ইকুয়াল টু ডিই। তাহলে বাহু উপপাদ্য অনুযায়ী এই দুটো ত্রিভুজকে আমি কি বলতে পারবো? বাহু অর্থে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। বাহু উপপাদ্য। তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এসিবি কোণ ইকুয়াল টু দুটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ওই দুটা ত্রিভুজের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়ে থাকে। যেহেতু আমার এই দুটা ত্রিভুজ আমি সর্বসম দেখাতে পেরেছি, তাই এই দুটা ত্রিভুজের আমি এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি, এই কোণটা সমান বলতে পারি, এই কোণটাও সমান বলতে পারি। যেহেতু এসিবি কোণ ইকুয়াল টু ডিএফ কোণ বললাম, এবং কিন্তু ডিএফ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি ছিল। এটা অঙ্কন অনুযায়ী ডিএফ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি ছিল, এটা অঙ্কন অনুযায়ী অঙ্কন। সুতরাং যেহেতু এই কোণটার এই কোণটার সমান এবং এই কোণটার সমকোণ, সুতরাং এই কোণটা কি কোণ হবে? সুতরাং এসিবি কোণ ইকুয়াল টু প্রমাণিত, অর্থাৎ সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্রমাণিত। এই হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যের প্রমাণ।
সেক্ষেত্রে আমাদের বইয়ের যে অঙ্কগুলো ছিল, বইয়ের যে উপপাদ্যগুলো ছিল, যে চারটে উপপাদ্য কমপ্লিট করলাম। এখন আমরা যেটা করব, অনুশীলনী 9-এর 145 পৃষ্ঠার এক দাগে যে অঙ্কটা আছে সেটা করব। বলা হচ্ছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের এডি বিসি এর উপর একটি লম্ব বলে দিচ্ছে। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এডি স্কোয়ার। তাহলে দেখি কী করা যায়। এবিসি একটা সমবাহু ত্রিভুজ বলে দিচ্ছে এরা। মনে করি ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবং এডি বিসি এর উপরে লম্ব। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এবি স্কোয়ার। সেক্ষেত্রে তোমরা চাইলে এই লাইনটাকে অঙ্কনে দিতে পারো, আবার চাইলে অঙ্কনে নাও দিতে পারো, সমস্যা নাই। তো এই হলো আমাদের বিশেষ নির্বাচন। এই ধরনের অঙ্কগুলোতে খেয়াল করে দেখবে যেখানে সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে কোথায়, বা কয়টা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। যদি সমকোণী ত্রিভুজ তৈরি হয় বা সমকোণী ত্রিভুজ তুমি তৈরি করতে পারো, তাহলে সেইখানে তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এই ধরনের অঙ্ক প্রায় সবগুলোই অঙ্কে, হয়তো দুটো একটা অঙ্ক একটু ব্যতিক্রম থাকতে পারে, প্রায় সব ধরনের অঙ্কে যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায় তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। এই অঙ্কে আমি এখানে দুইটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, একটা হলো এ বি ডি আর একটা হলো এ সি ডি। এই দুইটা সমকোণী ত্রিভুজে আমি এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। সমকোণী ত্রিভুজ পেয়েছি এ বি ডি আর পেয়েছি এ সি ডি। এই দুইটা ত্রিভুজে এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। ত্রিভুজ এ বি ডি এর যদি এই কোণটা সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু এ বি এবং সেটাকে বলা হয় অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এখানে লিখলাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। একইভাবে ত্রিভুজ এ সি ডি এ ত্রিভুজ এসি দিয়ে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাস প্রয়োগ করলাম। যেহেতু আমার প্রমাণের বামপক্ষে এবি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চেয়েছে, এখানে সি স্কোয়ার করে দিই, একই কথা। এখন যোগ করে আমার প্রমাণের কিছু অংশটা কিন্তু পেয়ে যাচ্ছে। ধাপে আঁকা ধাপ দুই আমি যোগ করলাম। এডি স্কোয়ার আমি লিখতে পারি কি 2 এডি স্কোয়ার, আর বিডি স্কোয়ার সিডি স্কোয়ার আছে।
দেখো বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার ছিল, আমি সিডি স্কোয়ারকে লিখেছি বিডি স্কোয়ার। এটা কেন লিখেছি তার জন্য একটা সাইড নোট দিচ্ছি আমি। আমি এখানে যে সিডি স্কোয়ারের পরিবর্তে বিডি স্কোয়ার কেন লিখলাম, সিডি স্কোয়ারের পরিবর্তে বিডি স্কোয়ার কেন লিখলাম তার জন্য একটা সাইড নোট দিচ্ছি আমি। সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এই শীর্ষ হতে আমি বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমান দুই খণ্ডে বিভক্ত করবে, অর্থাৎ বিডি আর সিডি সমান হবে। তাই সিডি সমান, অর্থাৎ সিডি পরিবর্তন লিখলাম বিডি, তাই সিডি স্কোয়ারের জায়গায় বিডি স্কোয়ার। এই নোটটা মুখস্থ থাকলে এটা সহজ হয়ে যাবে, আবার এই নোটটা মুখস্থ না থাকলে অন্য পদ্ধতিতে এটা সমান রেখে আসতে হবে, তখন অঙ্কটা বড় হয়ে যাবে। এখানে কি লেখা যাচ্ছে, টু এডি স্কোয়ার আর বিডি স্কোয়ার যোগ করলে হয় টু বিডি স্কোয়ার। দেখো যেহেতু এই নোট অনুযায়ী ডি বিন্দুটা তাহলে বিসি এর মধ্যবিন্দু, যেহেতু সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই ডি বিন্দু দ্বারা বিসি বাহুটা সমান বিভাগে ভাগ হয়। এই কারণে ডি বিন্দুটাকে আমি বলতে পারি বিসি এর মধ্যবিন্দু। যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে বিডি বা সিডি উভয় কিন্তু বিসি এর অর্ধেক হয়। বিডি বা সিডি কিন্তু উভয় বিসি এর অর্ধেক হয়ে থাকে, অর্থাৎ BD equal to half of BC equal to, এটা দরকার হয় না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। দুই দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, একে দুই দ্বারা 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 গুণ করলাম। যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ ছিল, অর্থাৎ তিনটে বাহু কিন্তু সমান ছিল, তাই বিসিকে আমি সি এর সমান লিখতেই পারি। তাই বিসি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার লিখলাম, সাইড নোট দিলাম বিসি ইকুয়াল টু সি এ।
দেখো এই এ বি স্কোয়ারকে আমি লিখলাম এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, সি স্কোয়ার লিখলাম সি স্কোয়ার লিখলাম, এই সি স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে মাইনাস করে দিলাম, আর যা ছিল 4 এ স্কোয়ার লিখলাম। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই এ বি আর বি সি দুটোর সমান। অতএব এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। এটা হলো আমাদের অনুশীলনী 9-এর 1 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি এটা বুঝতে পেরেছো। আর এখানে সাইড নোট অবশ্যই দিতে হবে, যেগুলো আজ তুমি জানতে চাই সাইড নোট দেওয়া লাগবে কিনা, অবশ্যই সাইড নোট দিতে হবে। তো আমি যেটা করেছি এটাই হুবহু তুলে দিলেও তুমি ফুল মার্কস পাবে। আর যদি নিজের মতো করে অন্য কিছু করতে চাও তাহলে সেটা করে আমাকে দেখাতে পারো, তারপর আমি বলতে পারবো যে সেটা করলে হবে কি না। আজকে যে সিডব্লিউটা করলাম আমরা, এটাই আমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে। এবং ঈদের আগে আমরা আর ক্লাস পাচ্ছি না, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবে এবং তোমরা অবশ্যই কিন্তু এইচডব্লিউগুলো জমা দিবে। তোমরা কেউ এইচডব্লিউ দিচ্ছ না, এটা জমা দেওয়ার চেষ্টা করবে। ভালো থাকো সবাই, তাহলে শুভরাত্রি।